আজকে আমরা পেয়ে গেছি আমাদের সাথে ইতিহাস বিষয়ের স্বনামধন্য শিক্ষক। ওনার পরিচয়টা আগে করিয়ে দিই। উনি হুগলির বাগাটি রামগোপাল ঘোষ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায় স্যার। এবং স্যার দীর্ঘদিন ধরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটি পরীক্ষারই ইতিহাস বিষয়ের এক্সামিনার এবং স্ক্রুটিনিয়ার বিষয় হিসাবে কাজ করেছেন বা কাজ করে চলেছেন। তো স্যারকে আমরা আমাদের এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। স্যার, হ্যাঁ, বায়োইজার চ্যানেলের সকল ছাত্রছাত্রীদেরও আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং দেবাংশু স্যারকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এই চ্যানেলে আমাকে এখানে বলার সুযোগ দেওয়ার জন্য। তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, দেখতেই পাচ্ছ থাম্বনেল থেকে যে বিষয়টা ইতিহাসের টিপস অ্যান্ড ট্রিক্স বিষয়। এবং তোমাদেরকে একটা কথা বলি যে ভিডিওটার মধ্যে আমি স্যারের সাথে ভিডিওটা শুরুর আগে একটু কথা হচ্ছিল, স্যার কিছু মানে খুব ডিটেলসে আলোচনা করবেন স্যার আমাকে যেটা বললেন। তো তার মধ্যে কিছু কিছু জিনিস হয়তো তোমাদের জানা থাকতে পারে, তবে ম্যাক্সিমামটাই অনেকটাই তোমরা অজানা কিছু জিনিস জানতে পারবে। সেই জন্য এটা জানতে গেলে তোমাদেরকে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। যারা যারা শেষ পর্যন্ত দেখবে তাদেরকে আমি ওনার সাথে কথা বলে যেটুকু বুঝলাম অনেক কিছু নতুন ইনফরমেশান পাবে, যেগুলো কিন্তু আমি হলপ করে বলতে পারি তুমি জানতে না। এবং আরও একটা কথা বলে আমি স্যারের কাছে মাইক্রোফোনটা দেবো যে অন্যান্য বিষয়ের যে মানে ইতিহাস বাদ দিয়ে অন্যান্য বিষয়ের মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো বিভিন্ন বিষয়ের সাজেশান বা টিপস অ্যান্ড ট্রিক্স বিভিন্ন বিশিষ্ট শিক্ষক মহাশয় যারা করেছেন সেইগুলো যদি কেউ মিস করে থাকো এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা ডেসক্রিপশান বক্সটা অবশ্যই চেক করে নেবে। আপনি যে দীর্ঘদিন ধরে ধরুন এক্সামিনার ছিলেন বা আছেন বা স্ক্রুটিনিয়ার হিসেবে কাজ করেছেন, স্যার আপনার এই মূল্যবান অভিজ্ঞতাটা প্রথমে আমরা একটু শুনবো যে ছাত্রছাত্রী ওরা কোথায়, মানে আপনি যে মাধ্যমিক খাতা দেখতে গিয়ে লক্ষ্য করেছেন যে ইতিহাস নিয়ে একটা কম বেশি গত কয়েক বছর ধরে অনেক ছাত্রছাত্রী একটা যেন আতঙ্ক তৈরি হয়েছে, বা সেইটা ওরা কোথায় ইমপ্রুভ করতে পারে বা খাতায় ওরা স্যার কোথায় ভুল করে সেগুলো ওরা কিভাবে রেকটিফাই করবে, খাতা কিভাবে সাজাবে, এইটা স্যার আপনি প্রথমে বলবেন। সকল ছাত্রছাত্রীদের আবার অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি, আগাম শুভেচ্ছা জানাচ্ছি যে তোমরা মাধ্যমিক পরীক্ষায় অ্যাপিয়ার করছো 2025-এ। এখন একটা বিষয় দেখুন যে এই যে আপনি বললেন যে ইতিহাস বিষয় সম্পর্কে একটা ভীতি বা একটা আতঙ্ক, এটা অবশ্যই আমি বলবো যে অনেকাংশেই কিন্তু এই বিষয়টা ছাত্রছাত্রীদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে বা যায়। এটার একটা প্রথমে এই কথাটা বলতে গিয়ে আমি বলি যে ইতিহাস বিষয় সম্পর্কে কয়েকটা ভ্রান্ত ধারণা কিন্তু অনেকের মধ্যেই রয়েছে। এটা যেমন ছাত্রছাত্রীদের মধ্যেও রয়েছে, আবার অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অভিভাবক অভিভাবিকাগণের মধ্যেও কিন্তু রয়েছে। এইটা মনে হয় একটু আগে বলাটা দরকার। মানে ভয়ের কারণের পেছনে কিন্তু এটাও একটা অন্যতম কারণ। তা প্রথম যেটা হচ্ছে যে এরকম একটা ধারণা আছে যে ইতিহাস মানেই মনে হয় প্রচুর লিখতে হয় এবং অনেক না লিখলে নাম্বার পাওয়া যায় না, এটা একটা ধারণা আছে, ভুল ধারণা। 2 নম্বর একটা ধারণা আছে যে ইতিহাসে ঠিক লিখলেও মনে হয় পুরো নাম্বার পাওয়া যাবে না, সুতরাং যতটাই ভালো লেখা হোক না কেন সেক্ষেত্রে হয়তো পরীক্ষক পুরো নাম্বার দেবেন না। আবার এর পাশাপাশি এরকমও একটা ধারণা আছে যে মনে হয় কোনো একটা কিছু লিখে দিলে ইতিহাসে নাম্বার পেয়ে যাওয়া যাবে। এখন এই যে ধারণাগুলো রয়েছে, এই ধারণাগুলো যে হঠাৎ করে না, এটা অনেক দিন ধরেই রয়েছে। এই ধারণাগুলো কিন্তু ইতিহাসে কম নাম্বার পাওয়ার পেছনে একটা অন্যতম কারণ। ইতিহাস বিষয়ের যে প্রশ্ন কাঠামো, সেই কাঠামোয় কিন্তু বেশি লেখার একদমই কিন্তু স্কোপ নেই। দেখো ছাত্রছাত্রীরা, তোমরা যদি প্রশ্নপত্রগুলো খুব ভালো করে পর্যবেক্ষণ করো তাহলে কিন্তু দেখতে পাবে যে প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা গ্রুপে যে প্রশ্নগুলো থাকছে সেখানে কিন্তু বাক্য সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া আছে এবং প্রশ্নপত্রটা তুমি যদি খুব ভালো করে প্রথম থেকে পড়ো, প্রথমেই কিন্তু লিখে দেওয়া হচ্ছে যে টু দ্য পয়েন্ট অ্যান্সার দিতে হবে এবং টু দ্য পয়েন্ট অ্যান্সার দিলে কিন্তু তুমি ক্রেডিট পাবে। কিন্তু আমরা যেটা আমি লক্ষ্য করে দেখেছি দীর্ঘদিন খাতা দেখার সুবাদে, যে বহু ক্ষেত্রেই কিন্তু অপ্রাসঙ্গিক তথ্যে ভারাক্রান্ত হয়ে যায় তোমাদের খাতাগুলো। এটা কিন্তু ওই যে ভুল ধারণাগুলো আমি বললাম সেটা কিন্তু একটা অন্যতম কারণ, যে যা হোক একটা কিছু লিখে দিলেই বুঝি নাম্বার পাওয়া যাবে, তা কিন্তু নয়। অর্থাৎ প্রশ্নে যা চাওয়া হয়েছে সেটা টু দ্য পয়েন্ট অ্যান্সার দিতে হবে এবং এখন যে প্রশ্ন কাঠামো হয়েছে সেই প্রশ্ন কাঠামোয় কিন্তু বেশি লেখার কোনো জায়গাই নেই।
তোমাকে নির্দিষ্ট বাক্যের মধ্যে লিখতে হবে, সুনির্দিষ্ট তথ্য দিতে হবে, এবং এক্ষেত্রে অপ্রাসঙ্গিক তথ্য বা যে তথ্যের সঙ্গে প্রশ্নের উত্তরের কোনো মিলই নেই, তুমি যদি এগুলো লেখো তাতে নম্বর তো বাড়বেই না, উল্টে নম্বর কমবে, উল্টে তোমার কিন্তু সময়েরও অপচয় ঘটবে। এগুলোই কিন্তু ইতিহাস বিষয়ে নম্বর কমে যাওয়ার একটা অন্যতম কারণ। এটা আমি দীর্ঘ খাতা দেখতে দেখতে কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য করেছি, এবং যার জন্য আমরা ছাত্রছাত্রীদের এই বিষয়গুলো সম্পর্কে প্রথম থেকেই কিন্তু সাবধান করার চেষ্টা করি। স্যারের যে এই যে দীর্ঘদিনের খাতা দেখার অভিজ্ঞতা, এটা কিন্তু সচরাচর তুমি অন্য কোথাও শুনতে পাবে না। সেই যেগুলো স্যার বলছেন মন দিয়ে নোট ডাউন করবে, দরকার হলে খাতা পেন নিয়ে লিখে নেবে স্যার প্লিজ। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে যে ওই যে আর একটা বিষয় বললাম যে কখনোই ঠিকঠাক লিখলেও পুরো নম্বর পাওয়া যায় না, এরকম একটা ভুল ধারণা অনেকের মধ্যেই তৈরি হয়। এটাও কিন্তু ভুল। তুমি যদি সঠিক উত্তর লেখো, সঠিক তথ্য লেখো, তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আমরা দেখতেও পাচ্ছি যে ইতিহাস বিষয়ে যদি সঠিক তথ্য পরিবেশন করে কেউ উত্তর লেখে, তাহলে কিন্তু সে অনেক নাম্বার পায়, অনেক নাম্বার কিন্তু তুমি পেতে পারো। এখন এই বিষয়গুলো বলতে গিয়ে আমি তোমাদের একটা কথাই বলবো যে বহু ছাত্রছাত্রী ইতিহাস বিষয়ে কম নম্বর পাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্ন দেওয়া হয় সেই প্রশ্ন কাঠামো সম্পর্কে তাদের অজ্ঞতা। তোমাকে ভালো নম্বর পেতে গেলে কিন্তু প্রথমেই জানতে হবে যে প্রশ্ন কাঠামোটা কী ধরনের প্রশ্ন দেওয়া হচ্ছে। এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এইটা কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি যে অনেক ছাত্রছাত্রী এ সম্পর্কে অবহিতই নয়। তুমি যদি প্রশ্নপত্রের কাঠামোই না জানো, তাহলে তুমি প্রশ্ন অ্যাটেম্প্ট করবে কী করে? তাহলে প্রশ্ন অ্যাটেম্প্ট করাটা কিন্তু মানে তোমার ভালো নম্বর পাওয়ার একটা অন্যতম কিন্তু চাবিকাঠি। তা এই প্রশ্ন কাঠামো কীরকম হয়? আমি জানি যে তোমরা প্রত্যেকেই নির্বাচনী পরীক্ষা দিয়ে ফেলেছো, নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কিছুদিনের মধ্যে তুমি অ্যাডমিটও পাবে, কিন্তু তা সত্ত্বেও আমি প্রশ্ন কাঠামো সম্পর্কে একটু ধারণা দিয়ে দিচ্ছি, কারণ আমার মনে হয় আমি দেখেছি অনেক ছাত্রছাত্রী কিন্তু এখনও পর্যন্ত প্রশ্ন কাঠামো সম্পর্কে সঠিকভাবে অবহিত নয়, সঠিক ধারণাটাই তাদের নেই যে কিভাবে আমি লিখব, কটা বাক্যের মধ্যে লিখব। এই বিষয়গুলো কিন্তু খুব জরুরি। এগুলো যদি তুমি জেনে নাও, তাহলে আমি নিশ্চিতভাবে বলছি তোমার ইতিহাস নিয়ে আতঙ্কিত হবার কোনো কারণ নেই, তুমি ভালো নম্বর পাবেই। তা আমি প্রশ্ন কাঠামো সম্পর্কে তাহলে মনে হয় একটুখানি ওদের ধারণাটা দিই। তা প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো ইতিহাস বিষয়ে যে প্রশ্ন কাঠামো থাকে, তোমরা মাধ্যমিকের পরীক্ষার প্রশ্নপত্র নিশ্চয়ই প্রত্যেকে দেখেছো। তা সেটা দেখলেই তোমরা দেখতে পাবে যে এই প্রশ্ন কাঠামোয় কিন্তু 5টি ভাগ আছে। কী কী ভাগ? প্রথম ভাগে রয়েছে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন, বা যেটাকে আমরা বলতে পারি যে তোমাদের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। 2 নম্বর ভাগে থাকছে কি হচ্ছে না, 2 নম্বর ভাগে থাকছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। 3 নম্বর ভাগে থাকছে সংক্ষিপ্ত প্রশ্ন, মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স। 4 নম্বর যে পার্ট, সেখানে থাকছে বিশ্লেষণধর্মী প্রশ্ন, মানে যেখানে কিছুটা অ্যানালিসিস করার দরকার পড়ে। এবং 5 নম্বর পার্টে থাকছে ব্যাখ্যামূলক প্রশ্ন। এখন এই পার্টগুলো তুমি যদি লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে এই পার্টগুলোর একটা বড় অংশ, অর্থাৎ টোটাল তোমাকে লিখিত পরীক্ষা আমি যেটা বলবো যে 90 নম্বরের যে তোমাকে উত্তরপত্রটা করতে হবে মাধ্যমিক পরীক্ষায়, তার মধ্যে একটা বড় অংশই কিন্তু তোমাকে একদম বহু বিকল্প ভিত্তিক এবং সংক্ষিপ্ত প্রশ্ন করতে হচ্ছে। তার মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তোমাকে কিন্তু বহু বিকল্প ভিত্তিক এবং সংক্ষিপ্ত প্রশ্নটাই কিন্তু তোমার সমগ্র যে তোমার পূর্ণ মান তার একটা বড় অংশ। এই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি একটা 1 নম্বরের প্রশ্ন যদি সঠিকভাবে লেখো, তুমি 1 নম্বরই ফুল মার্কস পাবে। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাটায় তোমায় গুরুত্ব দিতে হবে। এখন এই যে 5টা পার্টের কথা আমি তোমাদের বললাম, সেখানে কি ধরনের প্রশ্ন মান থাকে কাঠামোগুলোয়? প্রথম আমি যেটা বললাম মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন, এখানে তোমাকে 20টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে কিন্তু কোনো অল্টারনেট নেই, 20টি প্রশ্ন দেওয়া হবে, 20টিই তোমায় করতে হবে, এবং সেখানে 4টি করে অপশান থাকবে, সেই অপশান থেকে তোমাকে বেছে নিতে হবে। তাহলে দেখো, তুমি যদি
মানে একটি ছাত্র বা ছাত্রী যদি এই 20টি প্রশ্নই রাইট করে, অর্থাৎ সঠিক বিকল্পটি চুজ করে, তাহলে কিন্তু সে আউট অফ 20 পাবেই। কতটা গুরুত্বপূর্ণ বোঝো, মানে 20তে তুমি কিন্তু এখানে 20 পেয়ে গেলে, যদি তুমি 20টি ঠিক করো। অর্থাৎ এখানে শুধু তোমাকে চুজ করতে হচ্ছে। 2 নম্বর তোমার যে পার্টটা থাকছে, বিভাগ যেটা থাকছে, সেখানে কি হচ্ছে, সেখানে তোমার থাকছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো কিন্তু 1 নম্বরের, যেখানে তোমাকে কি করতে হচ্ছে না, তোমাকে 20টি প্রশ্ন কিন্তু সেখানে মানে দেওয়া হবে, তোমাকে 16টি করতে হবে। সেখানে তোমার কিন্তু 1 নম্বরের প্রশ্ন কিন্তু প্রতিটি প্রশ্নমান কিন্তু সেখানে তোমাকে 1 নম্বরের কিন্তু থাকছে। এবং এই যে পার্টটা দেখো, তোমরা লক্ষ্য করে দেখবে, এই পার্টটাকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। 5 ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। কী ধরনের ভাগ করা হয়েছে? ধরো এখানে তোমাকে দেয়া হচ্ছে যে একটি বাক্যে উত্তর দাও, একটি বাক্যে তোমাকে কিন্তু উত্তর দিতে হবে। খুব মানে মন দিয়ে এটা শোনো। কিন্তু আমি দেখেছি অনেকে একটা শব্দ লিখে দিয়েছে। ব্যাপারটা কিন্তু এরকম নয় যে তোমাকে কিন্তু একটি বাক্যে উত্তর দিতে হবে। ফর এক্সাম্পল, ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, যে ধরো একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে নীল দর্পণের রচয়িতা কে। তোমাকে কিন্তু একদম সম্পূর্ণ একটি বাক্যে লিখতে হবে যে নীল দর্পণের রচয়িতা ছিলেন দীনবন্ধু মিত্র। এইভাবে কিন্তু তোমায় করতে হবে। এবং এখানে আরও অনেকগুলো উপবিভাগ থাকছে। তাহলে একটি হচ্ছে একটি বাক্যে উত্তর দাও, তারপর থাকবে তোমার সত্য মিথ্যা, তারপর তোমার থাকবে ম্যাপ পয়েন্টিং, তারপর থাকবে তোমার ম্যাচিং মানে স্তম্ভ মেলানো, এবং তারপরে থাকবে তোমার বিবৃতি ব্যাখ্যা। এই যে 5টি উপবিভাগ, লক্ষ্য করে দেখো, 5টি উপবিভাগ থেকে কিন্তু তোমাকে প্রশ্ন অ্যাটেম্প্ট করতেই হবে, এবং সব মিলিয়ে 16টা কিন্তু করতে হচ্ছে। অর্থাৎ ডিফারেন্ট টাইপস অফ এই যে কোশ্চেন, যার মধ্যে জ্ঞানমূলক প্রশ্নও যেমন থাকবে, দক্ষতামূলক প্রশ্নও থাকবে। যেমন তুমি যখন ম্যাচিং করছো, সেটা তোমার দক্ষতামূলক প্রশ্ন, তুমি সেগুলোকে ঠিকভাবে মেলাতে পারছো কি না, তোমার সেই আইডিয়াটা আছে কি না দেখা হচ্ছে। আবার তুমি ম্যাপে একটি মানচিত্রে সঠিকভাবে সেই স্থান চিহ্নিত করার দক্ষতা তোমার হয়েছে কি না, সেটাও তোমায় করতে হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু প্রশ্নের সমাহার এই বিভাগটায় রয়েছে। বিভাগটা কতটা গুরুত্বপূর্ণ দেখো। এবার এই বিভাগ থেকে তুমি যদি 16টা প্রশ্নই রাইট করো, তুমি কিন্তু পুরো 16 নম্বরই পেয়ে যাচ্ছ। তাহলে দেখো, মানে ইতিহাস পরীক্ষায় এই দুটো বিভাগে কেউ যদি সবটাই রাইট করে, তাহলে এখানেই কিন্তু সে 36 নম্বর পেয়ে গেল। সুতরাং এই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবং কিভাবে এটা করতে হবে এটা আমি পরে আসছি। আগে প্রশ্ন কাঠামোটা আমি একটু তোমাদের সামনে তুলে ধরি, তারপর ওই প্রসঙ্গটায় আসব। 3 নম্বরে যেটা থাকছে সংক্ষিপ্ত প্রশ্ন। আগেরটা ছিল অতি সংক্ষিপ্ত, এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে কিন্তু 2 নম্বরের আমরা দেখছি প্রশ্ন কিন্তু থাকছে। এবং এখানে কি করতে হচ্ছে না, 16টা প্রশ্ন দেওয়া হচ্ছে, যেখানে তোমায় 11টা অ্যাটেম্প্ট করতে হবে। 11 দুগুণে 22। ঠিক আছে, এটা কিন্তু তোমাকে করতে হচ্ছে। এগুলো কি হচ্ছে না, তোমাকে সংক্ষেপে কিন্তু উত্তর দিতে হবে, এবং সেটা ওই 2টি বা 3টি বাক্যের মধ্যে তোমাকে কিন্তু উত্তর দিতে হবে। খুবই অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কিন্তু তোমার থাকবে। তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের 8টি চ্যাপ্টার আছে। সেই প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কিন্তু এই 2 নম্বরের প্রশ্ন থাকবে, যেটা তোমাকে 2-3টি বাক্যের মধ্যেই কিন্তু লিখতে হবে। এরপরে যে বিভাগটা থাকছে, আমরা যদি এটাকে বিভাগ ঘ বলি, বা 4th মানে যে বিভাগটা আমরা যদি বলি, সেখানে কিন্তু তোমাকে 7-8টি বাক্যে উত্তর দিতে হবে, এবং এখানে তোমায় 6টি প্রশ্ন করতে হবে, 4 নম্বর করে থাকবে। 8টি প্রশ্ন তোমাকে দেয়া হবে, এবং সেখানে তোমাকে 6টি কিন্তু উত্তর করতে হবে। এবং এটা কীরকমভাবে না, তোমাকে ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে একটা দেওয়া হবে, যার মধ্যে একটি করতে হবে। 3rd এবং 4th থেকে একটি করে থাকবে। 5th এবং 6th থেকে একটা করে থাকবে, এবং 7th এবং 8th থেকে একটা করে থাকবে। তোমাকে 6টা করতে হবে, 8টা কিন্তু দেওয়া হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কিন্তু এই 4 নম্বরের প্রশ্ন থাকবে, বিশ্লেষণধর্মী প্রশ্ন। এবং এই বিভাগটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ। আবার পাশাপাশি আমার যেটা মনে হয়েছে যে প্রত্যেকটা বিভাগের মধ্যে এই বিভাগটাই কিন্তু তুলনামূলকভাবে কিন্তু একটু কঠিন এই অর্থে এখানে বিকল্প কিন্তু খুব বেশি নেই, এবং এখানে 7-8টি বাক্যের মধ্যে তোমাকে কিন্তু উত্তর লিখতে হবে। অর্থাৎ
তুমি যদি সেই উত্তর ভালো করে তৈরি করে না যাও, তাহলে পরীক্ষার হলের মধ্যে ইনস্ট্যান্ট ওই উত্তর তৈরি করা কিন্তু তুলনামূলকভাবে কিছুটা কঠিন। সুতরাং কিন্তু এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিন্তু 24 নম্বর রয়েছে, তোমাকে 6টা প্রশ্ন অ্যাটেম্প্ট করতে হচ্ছে 4 নম্বর করে। ঠিক আছে, বুঝতে পারছো? এইবার শেষ বিভাগ 5 নম্বর বিভাগটায় কি থাকছে? ব্যাখ্যামূলক প্রশ্ন, যেটা তুলনামূলক একটু মানে বিস্তারিত তোমাকে লিখতে হবে, এবং সেটাও কিন্তু বোর্ড ঠিক করে দিয়েছে যে 15-16টি বাক্যের মধ্যে। দেখো, আমি প্রথম থেকে কিন্তু বলছি যে অপ্রাসঙ্গিক লেখার কোনো জায়গা নেই, প্রত্যেকটা ক্ষেত্রেই বাক্য সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এটা কিন্তু অনেক ছাত্রছাত্রী ঠিকভাবে ফলো করে না, অনুসরণ করে না। এরকম লক্ষ্য করে দেখেছি যে একটি 8 নম্বরের প্রশ্নের উত্তর লিখছে, যেখানে 2 থেকে 3 পৃষ্ঠা সে লিখে ফেলেছে। ওই যে বললাম, একটা ভ্রান্ত ধারণা আছে তাদের মধ্যে যে ইতিহাস মানেই হচ্ছে মনে হয় অনেক লিখতে হয়, অনেক না লিখলে পরীক্ষক কিন্তু নাম্বার দেবেন না। এটা আমি বারবার বলছি যে এটা ভুল ধারণা, এবং বোর্ড কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যে তোমাকে 15-16টি বাক্যের মধ্যে লিখতে হবে। হ্যাঁ, এবার একটা প্রশ্ন আছে, অনেক ছাত্রছাত্রী তোমরা হয়তো ভাবছো যে স্যার আমার যদি 17-18টা বাক্য হয়ে যায় বা 19-20টা বাক্য হয়ে যায়, এরকম আমাকে অনেকে প্রশ্ন করে, তাহলে কি স্যার আমার নাম্বার কেটে নেবে? না, দেখো, তোমরা মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের যে মান, সেই মানকে লক্ষ্য রেখেই কিন্তু খাতা দেখা হয়। তুমি 15-16টি বাক্যের জায়গায় যদি 17 কি 18টি বাক্য করো, 2-3টি বাক্য বেশি করো, এটা কিন্তু তেমন কিছু দোষের নয়। কিন্তু দেখা গেল যে 15-16টির জায়গায় তুমি 40-50টি বাক্য লিখছো, এবং তার মধ্যে অধিকাংশ বাক্যই কিন্তু তোমার প্রশ্নের সঙ্গে কোনো মিলই নেই, অপ্রাসঙ্গিক, তাহলে কিন্তু তুমি নম্বর কম পাবে, এবং দেখা যাবে হয়তো পরীক্ষক তোমার নাম্বার কেটেও নেবেন। মনে রাখবে, এই বিভাগটাতে তোমাকে একটি প্রশ্ন করতে হয়, এবং সেই প্রশ্নের মান থাকে 8, এবং এই 8টা কিন্তু আবার বিভিন্ন রকম। ধরো 3টে প্রশ্ন থাকবে, তোমাকে একটা প্রশ্ন করতে হবে। 8টা বিভাগ মানে বিভিন্নভাবে থাকে, যেমন একটি প্রশ্ন থাকবে পুরো 8 নম্বরের, কোনোটি থাকবে 3+5, আবার কোনোটি থাকবে 5+3, অর্থাৎ কিছু হয়তো 2টি প্রশ্ন ভাগ করা থাকবে, আবার কোনোটি পূর্ণমান 8 থাকবে। তা এক্ষেত্রে পরীক্ষার্থীদের আমি একটা কথাই বলবো যে এই 8 নম্বরের যে প্রশ্নটা থাকবে, সেক্ষেত্রে তুমি বেশি নম্বর তখনই পাবে যখন তুমি যে প্রশ্নটি 3+5 বা 5+3 থাকবে। মনে রাখবে, সবসময় যে প্রশ্নে বিভক্তিকরণ আছে, অর্থাৎ পার্ট আছে, পার্ট কোশ্চেন আছে, সেই পার্ট কোশ্চেন অ্যাটেম্প্ট করলে কিন্তু বেশি নাম্বার পাওয়া যায়। এই বিষয়টা কিন্তু সবসময় মাথায় রাখবে। এবার দেখো, এরকম হতে পারে তুমি হয়তো বলতে পারো যে স্যার 3টি প্রশ্নের মধ্যে দেখা গেল আমি একটি প্রশ্নই কমন পেয়েছি, যেটা পূর্ণমান 8, তখন আমি কি করব? দেখো, তখন তোমার কিছু করার নেই, তখন তুমি 8 নম্বরের প্রশ্নটিই অ্যাটেন্ড করবে। কিন্তু 3টি প্রশ্নের মধ্যে দেখা গেল তুমি 2টি প্রশ্ন কমন, তার মধ্যে একটির পূর্ণমান 8 আর আরেকটির পার্ট মার্ক আছে, অর্থাৎ 3+5, 3+5, তখন আমি বলবো তুমি দ্বিতীয় প্রশ্নটি অ্যাটেন্ড করবে, যেটার পার্ট মার্ক হচ্ছে 3+5, তাহলে কিন্তু তুমি সেখানে বেশি নাম্বার পাবে। এইটাকেই কিন্তু আমরা বলছি যে পরীক্ষায় নাম্বার বাড়ানোর কৌশল বা ট্রিক্স। এই ট্রিক্সগুলো আমরা যে জানি না তা নয়, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সঠিকভাবে এগুলো ফলো করি না বলে আমাদের নাম্বার কিন্তু কমে যায়। সুতরাং এই দিকটা নজর রাখবে। আর একটা ছাত্রছাত্রীদের বলি যে এই যে লাস্ট বিভাগটা, যেখানে ব্যাখ্যামূলক প্রশ্ন থাকছে, সেখানে কিন্তু প্রতি চ্যাপ্টার থেকে প্রশ্ন দেওয়া হয় না, এটা অনেকে জানে না বা ঠিক মতন ফলো করে না। প্রথম এবং শেষ চ্যাপ্টার থেকে কোনো 8 নম্বরের প্রশ্ন থাকবে না, বাদবাকি চ্যাপ্টার থেকে কিন্তু থাকবে। তার মানে প্রথম চ্যাপ্টারে তোমাকে কোনো ব্যাখ্যামূলক প্রশ্ন করতে হচ্ছে না, শেষ চ্যাপ্টারে মানে অষ্টম চ্যাপ্টারেও তোমাকে কোনো ব্যাখ্যামূলক প্রশ্ন করতে হচ্ছে না। এটাও কিন্তু ভালো করে মাথায় রাখবে, না হলে কিন্তু তুমি অহেতুক তুমি বড় প্রশ্ন এই চ্যাপ্টারগুলো থেকে করে ফেলবে, যেটা তোমাকে সময় নষ্ট করাবে, অথচ পরীক্ষার ক্ষেত্রে তুমি কোনো সুবিধাই পাবে না। এই কারণেই আমি যেটা বলতে চাইছি যে এই প্রশ্ন কাঠামোটা খুব ভালো করে জানাটা ইতিহাসে বেশি নাম্বার পাওয়ার কিন্তু একটা অন্যতম
গুরুত্বপূর্ণ দিক। স্যার ওরা কিভাবে খাতা সাজাবে সেটাও একটু যদি বলেন। আর এই প্রসঙ্গে তোমাদের একটা বলে রাখি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই চেক করবে, কারণ অন্যান্য সাবজেক্টের যে সাজেশনগুলো দেওয়া হয়েছে সেখানেও স্যারেরা যা টিপস দিয়েছেন সেগুলো ডেসক্রিপশন বক্সে পাবে। লাইফ সায়েন্স সাজেশন থেকে শুরু করে সব কিছু সাজেশন ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি দিয়ে রাখবো, সেগুলো অবশ্যই দেখবে। স্যার খাতা সাজানোটা ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটি দিক দেবাংশু স্যার উত্থাপন করেছেন, খাতা সাজানো। দেখো ছাত্রছাত্রীরা, একটা কথা বলি যে বিদ্যালয়ের পরীক্ষার সঙ্গে মাধ্যমিক পরীক্ষার একটা বড় তফাৎ হলো, এই মাধ্যমিক পরীক্ষা হলো তোমাদের জীবনের প্রথম পাবলিক এক্সামিনেশন, বোর্ড পরীক্ষা। প্রথমত এই পরীক্ষাটা তোমরা একটি অন্য বিদ্যালয়ে গিয়ে দিচ্ছ, যেটা নিজের বিদ্যালয়ে নয়। আর একটা বড় পার্থক্য হলো, তোমার খাতা যিনি দেখবেন সেই পরীক্ষককে কিন্তু তুমি জানো না বা চেনো না। এতদিন ধরে তোমার খাতা কিন্তু তোমার বিদ্যালয়ের শিক্ষকই দেখেছেন, তিনি হয়তো তোমাকে জানেন এবং অনেক ক্ষেত্রেই তোমার প্রতি কিন্তু তার একটা সহানুভূতি আছে, যেহেতু তোমার খাতা তিনি অনেক দিন ধরে দেখেন। তা এক্ষেত্রে মনে রাখবে, তোমার খাতা কিন্তু যিনি দেখবেন তিনি তোমাকে চেনেন না, তাহলে তোমার খাতাই হবে তোমার পরিচয়। তোমার খাতা দিয়েই কিন্তু তোমাকে চেনাতে হবে। এবং একটা কথাই আছে, সুন্দর খাতার জয় সর্বত্র। এই বিষয়টা কিন্তু সব সময় মাথায় রেখো যে তোমার খাতাটাকে খুব সুন্দর করতে হবে। যে সুন্দর খাতা দেখে পরীক্ষক কিন্তু বুঝতে পারবেন যে তোমার লেখার মান এবং তোমার পড়াশোনার গভীরতা। তা তুমি কিভাবে খাতা সাজাবে? বিশেষ করে আমি ইতিহাসের ক্ষেত্রেই যেটা বলি, আমি প্রথমেই বলবো যে প্রশ্নপত্র পাওয়ার পর ইতিহাস প্রশ্নটি কিন্তু খুব ভালো করে তুমি একবার পড়ে নেবে। আমি বারবার একটা কথা তোমাদের বলছি, প্রশ্ন অ্যাটেম্প্ট করা, সঠিক প্রশ্ন নির্বাচন করা কিন্তু পরীক্ষায় বেশি নাম্বার পাওয়ার একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক। অনেকেই কিন্তু ভুল প্রশ্ন অ্যাটেম্প্ট করার ফলে নাম্বার কম পায়। তুমি প্রথমেই যেটা করতে হবে তোমাকে খাতা সাজানোর ক্ষেত্রে, আমি যেটা বলবো যে প্রত্যেক পাতায় কিন্তু মার্জিন দেবে। মার্জিন দেওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিক। মার্জিন দিলে যেটা হয়, খাতার সৌন্দর্য অনেক বেড়ে যায়। 2 নম্বর, তুমি মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন দিয়েও শুরু করতে পারো। আবার তুমি ইচ্ছা করলে কিন্তু বড় প্রশ্নের উত্তর দিয়েও শুরু করতে পারো। এটা নিয়ে কোনো কঠিন কোনো নিয়ম কিছু নেই, এটা যার যেটা সুবিধা হবে সেটা করবে। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে, তোমার খাতা তখনই সুন্দর হবে যখন পরীক্ষক তোমার খাতাটা পাওয়ার পর তোমার প্রতি তার একটা সুন্দর ধারণা বা অনুভূতি তৈরি হবে। ধরো তোমার খাতায় যদি প্রথম পাতাতেই তুমি একটি ভুল প্রশ্ন লিখে কেটে দাও এবং পরে সেটা সঠিকভাবেও লেখো, তোমার সম্পর্কে কিন্তু পরীক্ষকের একটা ভুল ধারণা তৈরি হবে। মনে রাখবে, ইতিহাস একটা সাবজেক্টিভ, কিন্তু ইতিহাস কিন্তু সাবজেক্টিভ। ইতিহাসে যিনি খাতা দেখছেন তিনি ব্যক্তি। এই ব্যক্তির কিন্তু মনোভাব, ব্যক্তির একটা অনুভূতি কিন্তু অনেক ক্ষেত্রেই নির্ভর করে। সুতরাং আমি বলবো, খাতায় অন্তত প্রথম 4 থেকে 5 পৃষ্ঠা তুমি সেই প্রশ্নগুলোরই উত্তর করবে যে প্রশ্নগুলো তোমার কণ্ঠস্থ, যে প্রশ্নগুলোয় কোনো ভুলই হতে পারে না। তবু আমি বলছি, এটা হতেই পারে যে তুমি হয়তো 2য় পৃষ্ঠায় গিয়ে দেখলে কিছু একটা ভুল লিখেছ, হতেই পারে। এটা খুব দোষের কিছু নয়। সেই ভুলটাও তুমি খুব সুন্দরভাবে কিন্তু কেটে দেবে। হয়তো সেটাকে তুমি একটা বক্স করলে সেটাও একটা সৌন্দর্য। কিন্তু ভুল হতেই পারে, ভুল কিন্তু ছাত্রছাত্রীরা করবে, এটা আমরা জানি, এটা খুব সাধারণ বিষয়। কিন্তু তোমার চেষ্টা থাকবে যাতে কোনো ভুল না হয়। অর্থাৎ তুমি সেই প্রশ্নেরই উত্তর করবে যেটা তোমার একদম খুব সুন্দরভাবে তৈরি করা আছে। অর্থাৎ আমি বারবার বলবো, সহজ থেকে কঠিন প্রশ্নের দিকে এগোতে হবে। কখনোই কিন্তু যে প্রশ্নটা তুমি ভালো করে জানো না, যেটা নিয়ে তোমার মনের মধ্যে দ্বন্দ্ব আছে, যেটা নিয়ে তোমার মনের মধ্যে সন্দেহ আছে, কিছুটা কনফিডেন্সের অভাব আছে, সেই প্রশ্নের উত্তর কিন্তু তুমি করবে না।
প্রথমেই যদি খুব সুন্দর উত্তর পরীক্ষক তোমার কাছ থেকে উপহার পান, তুমি দেখবে তোমার প্রতি তার কিন্তু একটা অনুভূতিই পাল্টে যাবে। হয়তো দেখবে পরবর্তীকালে ব্যাখ্যামূলক প্রশ্নের ক্ষেত্রে এর ক্রেডিটটা তুমি কিন্তু পাবে। তাই আমি বারবার বলবো যে প্রথম থেকেই সঠিকভাবে লিখতে হবে। আর আরেকটা ব্যাপার, এমসিকিউ বা সংক্ষিপ্ত প্রশ্ন কোনোভাবেই কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, কারণ এই প্রশ্নগুলোয় তুমি কিন্তু সঠিক লিখলে ফুল মার্কস পাবে। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই কথাটা আমি আরেকটা কারণে বললাম যে দেখো, তোমাদের সময় কিন্তু নির্দিষ্ট, তাহলে সেই সময়ের মধ্যে কিন্তু তোমাকে ইতিহাসের সমস্ত প্রশ্ন অ্যাটেম্প্ট করতে হবে, প্রশ্ন কিন্তু ছেড়ে আসা যাবে না। তাহলে সমস্ত প্রশ্ন অ্যাটেম্প্ট করতে গেলে তোমাকে সময় বিভাজন করে লিখতে হবে। তাহলে ধরা যাক তুমি বড় প্রশ্ন লিখতে গিয়ে শেষের দিকে দুটি অবজেক্টিভ প্রশ্ন অ্যাটেম্প্টই করলে না, তুমি ভেবে দেখো, তুমি কিন্তু সেখানে 0 পাবে, মানে তুমি সেখানে 2 পেতে। তুমি একটি বড় প্রশ্ন যদি কিছুটা খারাপও লেখো তাহলে তুমি 1 নম্বর মাইনাস হতে পারে তোমার, কিন্তু তুমি দুটি ছোট প্রশ্ন যদি অ্যাটেম্প্টই না করো তুমি কিন্তু সেখানে 0 পাবে, 2 নম্বর মাইনাস হবে। এই বিষয়গুলো কিন্তু সবসময় তোমাকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। একদিকে যেমন পড়াশোনা করছো, পরিশ্রম করছো, সেই পরিশ্রমটা কিন্তু বুদ্ধি দিয়ে তোমাকে এগোতে হবে। অনেকটা বুদ্ধি করে কিন্তু তোমাকে লিখতে হবে যে কোন প্রশ্ন আমাকে অ্যাটেম্প্ট করলে আমি ফুল মার্কস পাবো, সেগুলো তুমি আগে অ্যাটেম্প্ট করার কিন্তু চেষ্টা করবে। 3 নম্বর, ইতিহাসের ক্ষেত্রে অর্থাৎ কিভাবে আরও ভালো নম্বর পাওয়া যেতে পারে, যেটা খুব গুরুত্বপূর্ণ আমি বলবো যে কিছু কিছু কিওয়ার্ড থাকে। কিওয়ার্ড মানে আমি মূল শব্দ বলছি, সেই মূল শব্দের নিচে তুমি আন্ডারলাইন করতে পারো। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের মনে কোনো প্রশ্ন থাকতে পারে, করেও আমি দেখেছি, স্যার আমি এখানে কোন কালি ব্যবহার করব। আমি সবসময় বলবো ব্লু এবং ব্ল্যাক, এই দুটো কালি কিন্তু পরীক্ষায় ব্যবহার করা যায়, অন্য কোনো কালি কিন্তু নয়। তবে এটাও আবার বলবো, এগুলো ব্যবহার করতে গিয়ে সময় নষ্ট করলে চলবে না। কিন্তু এগুলো আমি এই কারণে বলছি, এগুলো তোমার খাতার সৌন্দর্য বৃদ্ধি করবে। তোমার খাতাটা যে অন্যের খাতা থেকে পৃথক, আলাদা, সেটা যাতে বোঝা যায় তার জন্য তোমাকে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করতে হবে। ধরো তুমি কোনো ঐতিহাসিকের নাম লিখছো, ধরো ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের তুমি একটি উক্তি লিখছো, তুমি ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের উক্তির মানে তার নামের নিচে একটা আন্ডারলাইন করবে, এবং উক্তিটা তুমি ধরো ব্লুতে লিখছো, উক্তিটা ব্ল্যাকে লিখলে। এগুলো কিছু নয়, কিন্তু এগুলোই পরীক্ষককে তোমার প্রতি একটা সুন্দর অনুভূতি তৈরি করবে, এবং এই কোটেশানগুলো তোমার যে উত্তর, সেই উত্তরের মাধুর্যকে আরও বাড়িয়ে দেবে এবং প্রমাণ করে দেবে যে তোমার খাতাটা অন্যের খাতা থেকে কিন্তু আলাদা। তবে একটা কথা ছাত্রছাত্রীরা বলি, ইতিহাসে কোটেশান খুব গুরুত্বপূর্ণ, কিন্তু কখনো যেন ভুল কোটেশান না হয়, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। ভুল কোটেশানের চেয়ে তুমি কোটেশান দিলে না, সেটা একটা ব্যাপার, কিন্তু তোমাকে সঠিক কোটেশান দিতে হবে এবং সঠিক জায়গায় দিতে হবে। যত্রতত্র কোটেশান দিলে কিন্তু হবে না, কিন্তু কোটেশান দিলে সেটা কিন্তু আনডাউটেডলি কিন্তু নিঃসন্দেহে কিন্তু তোমার প্রশ্নের মানকে আরও উন্নত করবে এবং অবশ্যই তুমি বেশি নাম্বার পাবে। তাহলে এইটা একটা খুব গুরুত্বপূর্ণ। তুমি ঐতিহাসিকের নামের নিচে আন্ডারলাইন করলে, তুমি কোটেশানটাকে হাইলাইট করে দিলে, এগুলো কিন্তু তুমি করতে পারো। এগুলো হচ্ছে আমি মানে বিশেষ বিশেষ কৌশলের কথা বলছি, ট্রিক্সের, যেগুলো কিন্তু ইতিহাসের নাম্বারটা বাড়াতে পারে। আর একটা বিষয় দেখো, আমি একবার খাতা দেখতে গিয়ে দেখেছিলাম, দেখো এগুলো সময় থাকলেই কিন্তু করবে, আমি বলছি মানে সময় না থাকলে এগুলো করবে না। ধরো ফর এক্সাম্পল, আমি একটা উদাহরণ দিয়েই বলছি, ধরো তোমাকে নীল বিদ্রোহ দিয়ে তোমার একটা বড় প্রশ্ন এসছে, প্রত্যেকেই ধরো প্রশ্নটা এসছে নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব। নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব প্রত্যেকেই লিখছে, তুমিও লিখছো। তুমি কি করলে, তুমি একটা ব্লক করে নীল বিদ্রোহের এলাকাটা মানচিত্রে যেরকম জায়গায় থাকে তুমি ছোট্ট করে সেটা এঁকে দিতে পারলে। এটা আমি বারবার বলছি, যদি সময় থাকে, আমি এরকম খাতা পেয়েছিলাম, এটা অদ্ভুতভাবে কিন্তু তোমার খাতাটাকে অন্যের চেয়ে আলাদা করে দেবে। এগুলোই হচ্ছে টিপস বা ট্রিক্স, যেগুলো ইতিহাসে ভালো নাম্বার পাওয়ার কিন্তু কৌশল। সুতরাং কারণ দেখো, তুমি মানচিত্রে করতে গিয়ে তোমাকে নীল বিদ্রোহের কেন্দ্র করতেই হয়েছে, এটা তোমার কাছে অজানা নয়, কিন্তু এই ব্যাপারটা হয়তো অনেকেই জানে, কিন্তু তারা এটা ভাববে না। কিন্তু তুমি যদি এটা করো, দেখবে স্বাভাবিকভাবেই সেই পরীক্ষকের তার কিন্তু তোমার প্রতি
একটা খুব সুন্দর ধারণা তৈরি হবে এবং এর ক্রেডিট তুমি কিন্তু পাবেই। তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। 4 নাম্বার, ইতিহাসের অন্যতম একটি বিষয় হচ্ছে সন ও তারিখ। সন ও তারিখ কিন্তু ইতিহাসের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একজন ইতিহাসের ছাত্র বা ছাত্রীকে সন তারিখ কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। কোনোভাবে গুরুত্বপূর্ণ ঘটনার সন তারিখ যাতে ভুল না হয় এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আমি একটা অ্যাডভাইস দেবো। তোমার যদি কোনো কারণে মনে হয় যে এই সনটা আমার মনে হচ্ছে আমি কনফিডেন্ট নই, মনে হচ্ছে এই সন তারিখটা সম্পর্কে আমার আত্মবিশ্বাসের অভাব রয়েছে, আমি বলবো তুমি সেই সন তারিখ লিখবে না। আমি বারবার যেটা বলতে চাইছি, ভুল তথ্য দেওয়ার চেয়ে তথ্য না দেওয়া কিন্তু অনেক সঠিক পদক্ষেপ। কারণ ইতিহাসে ভুল তারিখ যদি তুমি দাও, ভুল সন সাল যদি দাও, তাতে কিন্তু তোমার নম্বর কমে যাবে। এইটা সবসময় কিন্তু মাথায় রাখবে এবং গুরুত্বপূর্ণ সন তারিখগুলো খুব ভালো করে মুখস্থ করবে। যে কোনো বইতে, টেক্সট বইতেই দেখবে সন তারিখের তালিকা করা আছে, বা তুমি তোমার খাতায় গুরুত্বপূর্ণ ঘটনার সন তারিখ লিখে ফেলবে। একদিকে লিখবে গুরুত্বপূর্ণ ঘটনা, ডান দিকে লিখবে সন বা তারিখ। এটার একটা চার্ট বানিয়ে নেবে, যে চার্টটা তোমাকে পরীক্ষার আগে কিন্তু খুব সুবিধে দেবে। চট করে তুমি সেগুলো কিন্তু পেয়ে যাবে। সাপোজ ধরো বঙ্গভঙ্গ 1905, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা 1885, এই ধরনের আর কি ঘটনাগুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ, সেগুলো তুমি কিন্তু লিখে নেবে। তাতে তোমার চট করে দেখবে সন বা তারিখ ভুল হবে না। এটাও কিন্তু ইতিহাসের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা, মানে দিক। আর একটা বিষয় হচ্ছে, কোনোভাবেই অপ্রাসঙ্গিক তথ্য কিন্তু দেওয়া যাবে না। খুব সঠিক তথ্য দিতে হবে এবং পয়েন্ট করে দিতে হবে। এবং আর একটা বিষয়, তোমাকে অনুচ্ছেদ করে লিখতে হবে। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আবার দেখো, বোঝার চেষ্টা করো আমি কি বলছি, যে অনুচ্ছেদ করে লিখতে হবে। অনুচ্ছেদ করে মানে ছোট ছোট অনুচ্ছেদ করে, একটা টানা না লিখে তুমি পার্ট পার্ট করে লিখবে। ধরো কোনো একটা ঘটনার বা কোনো একটা ঐতিহাসিক ঘটনার কারণ দেওয়া হয়েছে, সেই কারণগুলো তুমি পয়েন্ট করবে, পয়েন্টগুলোকে হাইলাইট করবে এবং সেগুলোকে ছোট ছোট করে লিখবে। তুমি যত ছোট ছোট অনুচ্ছেদ করে লিখবে, তত পরীক্ষকের কিন্তু তোমার খাতা দেখতে সুবিধে হবে। দেখো ছাত্রছাত্রীরা, একটা কথা মনে রেখো, আমি বারবার বলছি, পরীক্ষক কিন্তু তোমায় চেনেন না বা জানেন না। আর পরীক্ষক কিন্তু একটা দুটো খাতা দেখেন না, তাকে প্রচুর খাতা দেখতে হয়। তাহলে সেই খাতার মধ্যে তোমার খাতাটি যদি তুমি ছোট ছোট অনুচ্ছেদ করে লেখো, তাহলে তার দেখতে সুবিধে হবে। অর্থাৎ আমি বারবার বলছি, তুমি যত তাকে তোমার প্রতি, তোমার খাতার প্রতি তার অনুভূতিটাকে ভালো করে তুলতে পারবে, ততই কিন্তু তুমি এক্ষেত্রে মাইলেজ কিন্তু পাবে। এক্ষেত্রে সবসময় আমি বলছি, ছোট ছোট অনুচ্ছেদ করে লিখবে, তাতে দেখবে যে তোমার উত্তরও খুব সুন্দর হবে এবং পরীক্ষকেরও তোমার খাতা দেখতে সুবিধে হবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু দিক। আর লাস্টে আর একটা বিষয় বলবো, যেটা মানে ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে দেখা যায়, যে অনেকে অনেকে এক্সট্রা প্রশ্নের উত্তর করে দিয়ে আসে। এই ঘটনাটা কিন্তু আমরা দেখেছি, মানে কিছু কিছু ক্ষেত্রে এক্সট্রা প্রশ্নের কিন্তু উত্তর করে দিচ্ছে। আমি এক্ষেত্রে ছাত্রছাত্রীদের বলবো, দেখো এতে তো সময়টা নষ্ট হয়, কিন্তু এক্ষেত্রে একটা কথা বলার আছে, যেটা আমি সবাইকে আমি বলছি না এটা করতে হবে, কিন্তু এটা তোমরা হতে পারে। ধরো তোমাকে আমি বলছি কথার কথায়, যে সাপোজ তোমাকে 11টা প্রশ্ন করতে হচ্ছে, তুমি 11টায় কনফিডেন্ট নও, তুমি কিন্তু ইচ্ছা করলে 12টা প্রশ্ন করে দিয়ে আসতে পারো, তুমি ইচ্ছা করলে 13টা প্রশ্ন তোমার সময় থাকলে করে দিয়ে আসতে পারো, এতে কিন্তু কোনো ক্ষতি নেই। এক্ষেত্রে পরীক্ষক কিন্তু যে 11টি প্রশ্ন সঠিক সেটারই কিন্তু মূল্যায়ন করবেন এবং তোমাকে কিন্তু দেবেন। এটা তোমরা কিন্তু করতে পারো, কিন্তু এটা সব ক্ষেত্রে করলে কিন্তু চলবে না। একদম অতি সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে এটা করা যেতে পারে, যদি তোমার কনফিডেন্সের অভাব হয় বা যদি কোনো ক্ষেত্রে তোমার সন্দেহ কিন্তু তৈরি হয়। আমার মনে হয় এই বিষয়গুলো যদি একটু ভালো করে লক্ষ্য রাখো, দেখো তোমাদের এই মুহূর্তে কিন্তু অনেক কিছু তোমরা তৈরি করেছো, কিন্তু আমি বলছি এই কৌশলগুলোকে একটু অবলম্বন করা এবং কৌশলগুলোকে ঠিকঠাক মতন অনুসরণ করা, তাহলে আমার মনে হয় ইতিহাস নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। ইতিহাসে অবশ্যই কিন্তু ভালো নাম্বার পাবে। স্যারকে অসংখ্য ধন্যবাদ।